নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছি আমি ইলমাজ। আজ মঙ্গলবার এবং আজও প্রাক বর্ষার বৃষ্টি হবে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আংশিক মেঘলা আকাশ, আগামী কয়েকদিন ধরে প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গেও। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আর কি জানতে পারছো? বর্ষা তাহলে ঢুকে গেল পশ্চিমবঙ্গে? না, এখনো বর্ষা পশ্চিমবঙ্গে ঢুকতে অনেকটাই দেরি আছে, কারণ এখনো ভারতের যে মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢোকেনি। কেরলে বৃহস্পতিবার বর্ষা ঢুকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে প্রাক বর্ষার বৃষ্টি অর্থাৎ দক্ষিণা বাতাস বা দক্ষিণ পশ্চিমের যে বাতাস, যেটা মৌসুমী বায়ুর ক্ষেত্রে আছে, সেই বাতাস সক্রিয় হওয়ায় প্রচুর মেঘ ঢুকছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, এবং তার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের জন্য সতর্কতা জারি হয়েছে। সেখানে আগামী 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই প্রাক বর্ষার বৃষ্টি যেখানে হবে না, সেখানে কলকাতা সহ বাকি যে জায়গাগুলো যেখানে যখন বৃষ্টি হবে না তখন কিন্তু গরম থাকবে এবং জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটাও ভোগাবে মানুষকে। অর্থাৎ একদিকে প্রাক বর্ষার বৃষ্টি, অন্যদিকে তাপমাত্রাজনিত এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই থাকবে। ইলমাজ, একেবারে ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। বছরের পর বছর মাটি চুরি, আলগা হয়েছে বিদ্যাধারী নদীর পার। সেই পার ভেঙেই প্লাবিত নদী লাগোয়া গ্রামগুলি। এই চরম দুর্ভোগের জন্য দায়ী মাটি মাফিয়ারা। দাবি দেগঙ্গার বাসিন্দাদের, শুনুন। ভরা কোটালের সঙ্গে ইয়াস, নদীবাঁধ ভেঙে ভেসেছে উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকের একাধিক গ্রাম। ভেসেছে বিদ্যাধরী নদীর পাশের গ্রামগুলিও। তোমাদের বাঁধগুলোর ব্যবস্থা করতে হবে। কাঁচা মাটি দিয়ে বাঁধ করলে বাঁধ ভেঙে যাচ্ছে আর টাকাও জলে চলে যাচ্ছে, পকেটে চলে যাচ্ছে। এটা করা যাবে না। দেগঙ্গায় দুর্গতদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিদ্যাধরী নদীর পাড় থেকে চুরি হচ্ছে মাটি। নৌকা বোঝাই করে মাটি নিয়ে যাওয়া হয় ইটভাটায়। প্রশাসনের নজর এড়িয়ে এভাবে মাটি কাটায় আলগা হয়েছে নদীর পাড়। সেখান দিয়েই ঢুকেছে জলের স্রোত, ভেসে গিয়েছে বাঁধ, প্লাবিত হয়েছে চাপাতলা, গাংধুলা, চক গাংধুলার মতো একের পর এক গ্রাম। ঘর বাড়ি সব উড়ে গেছে গো, মাটি কেটে কেটে চলে যাচ্ছে। আমরা কোথায় থাকবো বলো? ভেসে চলে যাবো, আমরা আগে ভেসে চলে যাবো। আমাদের পাশ থেকে যে ওই ভাটাওয়ালা মালিকরা আছে, তারা প্রচুর পয়সা দিয়ে মাটিগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা প্রশাসনকে এত বললাম, কিন্তু কোনো কাজ করেনি। কৃষি দপ্তর সূত্রে দাবি, ভেসে গিয়েছে প্রায় 500 বিঘা কৃষি জমি, প্লাবিত 150 হেক্টর মাছের ভেড়ি। প্রশাসনের দাবি, এরকম বেআইনিভাবে মাটি কাটা রুখতে ধরপাকড় আগেও হয়েছে। দুর্যোগ কাটলে ফের শুরু হবে। দেগঙ্গাতে 2-3 বার রেড হয়েছিল। যে কোনো জায়গায় আমরা মানে অ্যানোনিমাস ইনফরমেশন আমরা পাই, গ্রামবাসী থেকে আমাদেরকে জানানো হয়। স্ট্রং মেজার নেবে ওখানে, মাঝে মাঝে সার্ভিস রেডিগুলো পুলিশের হেল্প নিয়ে আমরা করবো। এলাকার মানুষ দাবি করছে যে যেভাবে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে, সেই মাটি যাচ্ছে ইটভাটায়। ফলে তার থেকেই এই নদীর পাড় বসে যাচ্ছে এবং প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে এলাকার মানুষের দাবি। বিদ্যাধরী নদী থেকে পঙ্কজ বিশ্বাসের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। চলে গেছে ঘূর্ণিঝড় ইয়াস, কিন্তু গোসাবায় নদীবাঁধ ভেঙে গ্রামে এখনো জমে রয়েছে জল। জমা জল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। দুর্ভোগে রয়েছেন গ্রামবাসীরা। সঙ্গে রয়েছেন গোসাবা থেকে, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, তুমি এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছো, এখনো জল জমে রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই, তাদের কথা শুনবো, তারা কি কি দুর্ভোগ ফেস করছে। ইলিমাস, দেখো, আমি ইতিমধ্যে
গোসবা রাঙাবেলিয়া যে দ্বীপ আছে সেই দ্বীপে আমি এসছি, যেখানে হচ্ছে নদী বাঁধ ভেঙে এবং নদীর জল এবং সেই জল এলাকায় ঢুকে গেলে সেই জল হচ্ছে তা নিয়ে জমি, চাষের জমি থেকে শুরু করে পুকুরের হচ্ছে মিঠা জলে মাছ, সেই মাছ হচ্ছে মরে যায়। মারা যাওয়ার ফলে এলাকাবাসীরা দাবি করছে সেখান থেকে জল হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ ছড়ানোর ফলে সেখানে তাদের বিভিন্ন রোগ হতে পারে এবং পেটের অসুখও হতে পারে। এই ঘটনা আমরা এলাকায় এক হচ্ছে স্থানীয় গ্রামবাসী যার বাড়িতে জল ঢুকে গেছে, তারা ইতিমধ্যে বাড়ি থেকে রাস্তার ধারে তাঁবু খাটিয়ে থাকছে। সেই ব্যক্তির সঙ্গে কথা বলবো এবং তিনি কি বলছেন একটু শুনবো। আপনার এলাকায় যে জল জমেছে সেই জল বলুন তো একটু, কি হচ্ছে, কি অসুবিধা? বলছি জলে আমাদের এমন ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মাছ পুকুরে মাছ, হ্যাঁ, গরু ছাগল ভেড়া অনেক ক্ষতি হয়ে গেছে। আর এই জল যে কিভাবে সরবে তা আমরা বলতে পারছি যে কিভাবে সরবে, এই গলে হয়তো জল ঢুকবে, হ্যাঁ, আর আমরা থাকতে পারছি না দুর্গন্ধে। এই ঘর বাড়ি সব সমান করে এখনো পর্যন্ত জল, কিভাবে এই জল যে মানে ক্লিয়ার হবে আমরা মানে চিন্তায় আছি। ঘর তো থাকতে পারছি না, বাড়ি ছাড়া এখন ফ্ল্যাট সেন্টারে গিয়ে আছি। কোনো রকমে এসে আমরা ওই দিনে মানে থাকি, তারপর রাত্রেবেলা আবার চলে যাই। আর খাওয়া দাওয়ার তো ব্যবস্থা মানে কোনো কিছু হচ্ছে না। এই জল থেকে কি রোগ বিসুখ? হ্যাঁ, রোগ ব্যাধি মানে পায়খানা, এমনকি পায়খানা করারও জায়গা নেই। সমান করে জল, পায়খানা বাথরুম সব ভেঙে গেছে, হ্যাঁ, আর পায়খানা করারও জায়গা নেই। বুঝতে পারছি চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এই গ্রামের বাসিন্দা। ইয়াস কিন্তু চলে গেছে, কিন্তু এখনো জল জমে রয়েছে। আমাদের প্রতিনিধি সে নিজে হাঁটু জলে দাঁড়িয়ে এই প্রতিবেদনটি আমাদের দেখালেন, যেখানে গ্রামের মানুষ বলছে তাদের কাছে যে বেসিক অ্যামিনিটি, বেঁচে থাকার যে বেসিক জিনিসপত্রগুলো সেগুলো আসছে না, রোগ ছড়ানোর আশঙ্কা হচ্ছে। এরই পাশাপাশি আরেকটি দ্বীপের গল্প শোনাবো আপনাদের, ঘোড়ামারা দ্বীপ। যে দ্বীপ গত 15 বছরে যার সাইজ 1/3 হয়ে গেছে। নদীর ভাঙনে ডুবতে ডুবতে দ্বীপের এখন সাইজ 1/3। ঘোড়ামারা দ্বীপ, ইয়াস এবং ভরাকোটাল, ভরাডুবিতে এখন ঘোড়ামারা। কেউ শেষ সম্বলটুকু নিয়ে দ্বীপ ছাড়ছেন, কারো ভরসা মন্দির তলার ছেঁড়া ফাটা তাঁবু। দেখুন। এক বছর আগে নিঃস্ব করেছিল আমফান, এবার সর্বশান্ত করল ইয়াস। ভরা কোটালে সাগরের ঘোড়ামারা দ্বীপ যেন সমুদ্র। দুর্যোগ কাটার পর গোটা দ্বীপ এখন ধ্বংসস্তূপ। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ভাঙা বাড়ি, আসবাবপত্র, চারিদিকে হাহাকার। ঘোড়ামারা দ্বীপ কার্যত জলের তলায়, আর এই বানভাসী এলাকার মানুষ তাদের এখন স্থায়ী ঠিকানা হয়েছে ঘোড়ামারা দ্বীপের মন্দির তলা। সমস্ত যে যা গ্রামের বাসিন্দারা আছে তারা ছোট ছোট করে তাঁবু টাঙিয়ে কোনো রকম ভাবে খোলা আকাশের নিচে এইভাবে দিন কাটাচ্ছে। ঘরহারা দুর্গতদের ঠাঁই হয়েছে ঘোড়ামারা মন্দিরতলা ট্যাঙ্কি পাড়ায়, দ্বীপের সবচেয়ে উঁচু জায়গা। খোলা আকাশের নিচে পরপর তাঁবু, সেখানেই কাটছে রাত দিন। রান্না চলছে কমিউনিটি কিচেনে। ঘর ধরে 2 মিনিট লাগেনি, সঙ্গে সঙ্গে তো চপাস করে ডুবে গেল। বাড়ি থেকে কোনো জিনিসপত্র বার করতে পারিনি, যেইগুলো পরে আছি এইগুলো ছাড়া আর কিছু নেই। হাজার তিনেক মানুষের বসবাস ছিল সুন্দরবনের বিচ্ছিন্ন এই দ্বীপে। 3টে মৌজা নিয়ে একটি পঞ্চায়েত। ক্ষয় হতে হতে ছোট হয়ে আসছে দ্বীপ। ইয়াস আসার আগে 1,500-এর বেশি মানুষকে সরানো হয় সাগরে, বাকিরা ভিটে ছাড়তে চাননি। 25শে মে রাত থেকে শুরু হয় দুর্যোগ। 26শে মে সকালের জোয়ারে ভেসে যায় সবকিছু। জল নামার পর মরা মাছ, পশু পাখির দেহ পড়ে চারিদিকে, দুর্গন্ধে টেকা দেয়। পানীয় জলের আকাল, সরকারি বেসরকারি ত্রাণই এখন ভরসা। ভয় লাগছে এখন এখানে দেখে। ভয় আর থাকতে পারছেন না? ভয় থাকতে পারছে না, যে বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে। অনেকেই দ্বীপ ছাড়ছেন, কেউ কাকদ্বীপ, কেউ যাচ্ছেন সাগরে। কিছুদিন আত্মীয়দের বাড়িতে আশ্রয়, তারপর মাথা গোজার জন্য জমির খোঁজ। সুন্দরবনের ঘোড়ামারা, মৌসুনী সহ একাধিক দ্বীপ থেকে গত 1 দশকে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়েছেন। এবারের বিপর্যয় সবকিছুকে ছাপিয়ে গেছে। অসহায়তার সেই কথা লেখা
ঘোড়ামারার শিরা উপশিরায়। ঘোড়ামারা দ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। জল নামছে, অসুখ বাড়ছে, কিন্তু চিকিৎসা হবে কিভাবে? স্বাস্থ্যকেন্দ্র তো জলের তলায় চলে গেছে, যাতায়াতও এখনো সমস্যা। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন স্বাস্থ্যকর্মীরা। গোসাবার ব্লক স্বাস্থ্যকর্মীরা জল কাদা পেরিয়ে যাচ্ছেন গ্রামে গ্রামে। চলছে মেডিকেল ক্যাম্প, দেখুন সেই ছবি। সুন্দরবনের গোসাবার 9টি দ্বীপের বিস্তীর্ণ অঞ্চল এখনো জনমগ্ন। ক্ষতিগ্রস্ত প্রায় 2.5 লক্ষ মানুষ। জল নামছে, বাড়ছে অসুস্থতা। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তারা পৌঁছে যাচ্ছে ব্লকে ব্লকে। গোসাবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গীর নেতৃত্বে চলছে বিভিন্ন দ্বীপে মেডিকেল ক্যাম্প। আমরা এসে আজকে মানুষকে তাদের সুস্থ রাখার জন্য তাদেরকে পরিষেবা দিচ্ছি। বিভিন্ন ধরনের ওষুধপত্র নিয়ে আমার তাদের কাছে এসেছি। আমাদের খুবই ভালো, আমাদের সেরকম নেই। জলে ভাসছে এলাকা, এখন বাড়ছে মূলত পেটের সমস্যা। কুমিরমারি, ছোট মোল্লাখালীর মতো বিভিন্ন জায়গায় একই ছবি। এইসব জলবন্দী এলাকাতে বিশেষ নজর দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পরীক্ষা করে সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে ওষুধ। একই সঙ্গে ক্যাম্পগুলিতে করোনা পরীক্ষাও চলছে। প্রয়োজনে পাঠানো হচ্ছে সেফ হাউসে। আমরা প্রত্যেকটা রেস্কিউ সেন্টারে র্যাট টেস্টের ব্যবস্থা করেছি এবং সেখানে 2-1টা পজিটিভ পাচ্ছি। তাদেরকে আবার সেখানে শিফট করছি এবং আমরা সজাগ আছি যাতে করোনা পরিস্থিতি ছড়িয়ে না পড়ে। আপনাদের এরিয়ায় কিন্তু জল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই জলের জন্য কিন্তু এবার ডায়রিয়া শুরু হতে পারে। সেই জন্য দিদিমণিদের কাছে ট্যাবলেট দিয়ে দেওয়া হলো। সেই ট্যাবলেট ওই এক কলসিতে 10টা মতো ট্যাবলেট দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করে তারপরে খাবে। গোসাবা থেকে অনুপ দাস, নিউজ 18 বাংলা। ইয়াসের দিনই তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারে, আবার যাচ্ছেন এবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আগামী বুধবার একাধিক ত্রাণ শিবিরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26শে মে বুধবার আছড়ে পড়েছিল ইয়াস। সেই দিনই গিয়েছিলেন দুর্গতদের কাছে। 1 সপ্তাহ পর আবার যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার গন্তব্য উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ইয়াস বিধ্বস্ত এলাকা। 2রা জুন 2 জেলায় যাবেন। দক্ষিণ 24 পরগনার সাগর ও পাথর প্রতিমা, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী। 26শে মে ইয়াস আছড়ে পড়ার দিনই ময়দানে নেমে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে ডায়মন্ড হারবারের একাধিক ত্রাণ শিবিরে যান, কথা বলেন দুর্গতদের সঙ্গে, কারো মুখে মাস্কও পরিয়ে দেন। এবার 2 জেলা সফরে, বিপদের দিনে পাশে থাকার বার্তা। নিউজ 18 বাংলা। রূপনারায়ণের খেয়ালে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের মায়াচর। ইয়াসে ছন্নছাড়া হয়ে গিয়েছে জনজীবন, তছনছ হয়ে গিয়েছে গোটা গ্রাম। লড়াই চলছে, সেই লড়াইয়ের ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধিরা। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতাম তোর আমি জীবনভর। খামখেয়ালি রূপনারায়ণ যখন দাপটে ফুঁসে বাঁধ ভেঙে নিজের তৈরি মায়াচরকেই গিলে খায়। নদীর রোষে শেষ হয়ে যায় সংসার। ইয়াস চলে গেছে, গ্রামের আনাচে কানাচে রেখে গেছে ঝড়ের ঠিকানা। বাড়িতে গরু ছিল, গরু নেই। ঘর ছিল, ঘরটাও ভেঙে গেছে। ব্যাংকের বই ছিল, সেটাও ভিজে গেছে। তারপরেও দিন বদলের আশা। এতটা জলের মধ্যে ছিলাম, মেয়ের ঘরে কাপড় লেসতে খাওয়া হয়েছে আর কাপড় চোপড় পরে ভিজে ভিজে জিনিসপত্র গরু টরু সব লেসা হয়েছে। এইখানে ছেলেরা ছিল, আমরা মেয়ে লোকেদের বাড়িতে থাকতাম, এখনো আছি। পলি জমে জমে গ্রাম, ছোট্ট দ্বীপে এক চিলতে জনজীবন। নিজেদের খাবার নেই, গ্রামের পাকা বাড়িতে মাথা গোঁজার ঠাঁই। গবাদি পশুর খাবারও বাড়ন্ত। এখন ত্রাণ আছে, তারপর কি হবে? যখন জল বাড়লো, যখন বাঁধ ভেঙে গেল, আমরা ছুটে পালিয়ে এসেছি বাড়ি ঘর বাঁচানোর জন্য। কি অনেকক্ষণ বাঁচালেন না অল্প একটু সময়? 1 ঘন্টার মতো আমরা বাঁচাইছিলাম। কি করে চলবে একমাত্র ভগবান জানে। আর দ্বীপ জুড়ে পানীয় জলের জন্য হাহাকার।
কল খুললে জল, কিন্তু নোনা জল খাওয়া যায় না। জল একদম ভালো নয়, আর এই জল পেটের প্রবলেম হয়। হ্যাঁ মানে জল ঘিটাই যাচ্ছে না। এই প্যাকেটে করে সামান্য জল দিয়ে যায়, তাকে যা হোক করে খেয়ে থাকতে হয়, কিন্তু এই জল খাওয়াও যায়নি আর ব্যবহারও করা যায়নি। খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে পরকে পর। মায়াচরে ওয়াটারম্যান কার্তিক গুছাইত পাম্পের মাধ্যমে প্রায় 900 ফুট গভীর থেকে জল তুলে বাড়ি বাড়ি সরবরাহ করতেন। রূপনারায়ণের তোরে বসে গেছে সেই পাম্পও। জল খাবো কি, আমি তো এই জলটা গোটা এলাকাটা সাপ্লাই দিতাম, 90টা ঘর এই ডুবে যাওয়ার জন্য পুরো সব শেষ। এমনকি এলাকার মানুষে খেতে পায়নি, তার সাথে সাথে আমিও মানে কি কাজটা যে একটা করতাম এটা সেটুকু হারিয়ে ফেলছি। রূপনারায়ণ বয়ে চলে নিজের খেয়ালে। দ্বীপগ্রামে বছর বছর লড়াই চলে, কখনো আমফান কখনো ইয়াস, ঘুরে দাঁড়ানোর লড়াই। মায়াচর থেকে ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। ফিরে এলাম বিরতির পর এবং যে খবরে চোখ রাখবো তা হলো সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে, অর্থাৎ সিবিএসসি ক্লাস 12 এর পরীক্ষা হচ্ছে, এমনটাই সূত্রের খবর আমরা জানতে পারছি। আজই সুপ্রিম কোর্টে দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। আজই সিবিএসসি দ্বাদশের পরীক্ষার দিন ঘোষণা হতে পারে, সূত্রের খবর। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি জানতে পারছো, কবে পরীক্ষা হতে পারে, কেন্দ্রই বা কি সিদ্ধান্ত নিতে চলেছে সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন যে সিবিএসসি দ্বাদশের পরীক্ষা হবে, কিন্তু কি উপায় পরীক্ষা হবে, পরীক্ষার পদ্ধতি কি হবে, সেই বিষয়ে বিস্তারিত নিয়ে আজ সুপ্রিম কোর্টে জানাতে চলেছে কেন্দ্র। মূলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে জুলাই বা আগস্ট মাসের শুরুতেই তারা পরীক্ষা নেবেন, কিন্তু সেই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাবে আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র। এবং সুপ্রিম কোর্টের কেন্দ্র জানানোর পর এবং সুপ্রিম কোর্টের রায়ের পরই কেন্দ্রের তরফে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষার ভবিষ্যৎ কি। একেবারে ধন্যবাদ তোমায় সোমরাজ। অর্থাৎ সূত্রের খবর, সিবিএসসি দ্বাদশ পরীক্ষা হচ্ছে। আজ সুপ্রিম কোর্টে দ্বাদশ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে কেন্দ্র। আজই সিবিএসসি দ্বাদশের পরীক্ষার দিন ঘোষণা করতে পারে কেন্দ্র, এমনটাই সূত্রের খবর জানা যাচ্ছে। এই খবরে আমরা চোখ রাখবো।